বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে সতর্ক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের অব্যাহত সমর্থন থাকবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে ওয়েন এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দু দেশের মধ্যে নতুন এক আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি। নাদিয়া শারমিনের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রথম সফর সেরে যান চীনে। সেখানে বেইজিংয়ের সাথে ঢাকার 17টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও। পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব এবং তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে উভয় দেশের বিশেষজ্ঞদের সহায়তার আশ্বাস মেলে। সফর শেষে যৌথ ঘোষণাপত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় জানায় দুদেশ। We are happy this time Bangladesh decided to join with us to sign this GDI. বৃহস্পতিবার এই সফর নিয়ে নিজেদের দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। জানান, সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় হিসেবে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্য দেশের সাথে সম্পর্ক বিবেচনার ক্ষেত্রে এটি চীনের সর্বোচ্চ পর্যায়। এই ধরনের পর্যায়ের সম্পর্ক 20টির বেশি দেশের সাথে আছে চীনের। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশ এলো এই তালিকায়। Its highest level of cooperation. বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে বলেও জানান তিনি। এক্ষেত্রে অন্য কোনো ইস্যু চীনের ভাবনার বিষয় নয় বলেও জানান রাষ্ট্রদূত। China firmly against any foreign intervention to any country. So China will also experience the same sort of scenario. So we fully understand the situation now faced by Bangladesh. So the message is very clear conveyed to Bangladesh that China support Bangladesh to object any foreign intervention. So that is our policy ever since, in the last 50 years. বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে অন্য দেশের যুক্ত হওয়ার বিষয়টি তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলেও জানান তিনি। The third one regarding corridor, as you mentioned, our purpose is purely on collectivity, economic development. We don't have any mind, as you mentioned. It is not in the domain of discussion on it. So China, you understand, will never intervene in any internal affairs of any country. দুদেশের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক এগিয়ে নেওয়ার যাত্রায় কূটনীতি ও প্রতিরক্ষা খাতে সমন্বয় সাধনের জন্য দুটি নতুন প্ল্যাটফর্ম গঠনের আলোচনা চলছে বলেও জানান তিনি। এর একটি হলো দুই প্রধানমন্ত্রীর মধ্যে কৌশলগত সংলাপ, আরেকটি কূটনীতি ও প্রতিরক্ষা খাত মিলিয়ে 2+2 আলোচনার প্ল্যাটফর্ম অনুসন্ধান। We have with Thailand, we have Cambodia, with Russia, with Korea, South Korea, and with Indonesia. So I cannot tell you exactly numbers. একই সঙ্গে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। মিয়ানমারের রাখাইনে পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে আছেন নাফ নদী সংলগ্ন এলাকার মানুষ। সীমান্তবাসী জানান, বুধবার রাত 9টার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা যাচ্ছে। শাহপরীর দ্বীপ ও আশপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি। তবে আজ সকালে শব্দ কিছুটা থেমে গেলেও দুপুরের পর বেশ কয়েকটি মর্টার শেলের শব্দ শোনা গেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাত 10:30টার দিকে মিয়ানমারের বিমান বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত 27টি বোমা নিক্ষেপ করেছে। এদিকে প্রতিবেশী দেশের অস্থিরতায় বিজিবিকে সতর্ক থাকতে দেখা গেছে। এ অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেরেছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুতিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে পুরা বাহিনী যারা আছে, সীমান্তরক্ষী বাহিনী, কোস্টগার্ড হতে শুরু করে সবাই অ্যালার্ট আছে এবং সবাই সতর্ক অবস্থানে আছে। টেকনাফ সীমান্তের আরো খবর আমরা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক হায়দার।
তারেক, সীমান্তের এখন কি পরিস্থিতি? গোলাগুলির শব্দ কি এখনো পাওয়া যাচ্ছে কিনা, এবং এই পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কি ব্যবস্থা নিল? সারা এখন ঠিক টেকনাফ মিয়ানমার সীমান্তে যেই সংঘাত, অর্থাৎ মিয়ানমারের অভ্যন্তরের দুটি টাউনশিপ মংডু এবং ভুচিটং, দুটি টাউনশিপ দখলের যে একটি সংঘাত চলছে সে দেশের সেনাবাহিনী অর্থাৎ বিমান বাহিনী এবং আরকান আর্মির মধ্যে, সেই সংঘাত এখন থেমে গেছে। অর্থাৎ আপনি যেটি বলেছেন, আজকে সকাল থেকে সংঘাতের কোনো খবর আমরা পাইনি। পাশাপাশি গতকাল রাত থেকে যে বিকট শব্দ আসছিল টেকনাফে মিয়ানমার সংঘাতের, সেই বিকট শব্দ এখন আর শোনা যাচ্ছে না। পাশাপাশি কক্সবাজার অর্থাৎ এই পারে, অর্থাৎ বাংলাদেশের কোস্টগার্ড, বিজিবি এবং স্থানীয় প্রশাসন তারা সতর্ক অবস্থানে রয়েছে। তারা স্থানীয় বাসিন্দাদের বলেছেন যে এই ব্যাপারে কোনো ধরনের ভয়ভীতি বা নিজেদের মধ্যে আতঙ্কিত না হওয়ার জন্য বলেছেন, এবং তারা সতর্ক থাকতে বলেছেন। যদিও গতকাল রাত 9টার পর থেকে মূলত পরপর 4টি বিকট শব্দ শোনা যায়। আমরা শুনেছি আরকান গ্লোবাল নেটওয়ার্ক দাবি করেছেন যে সে দেশে নৌবাহিনী মূলত তারা আরকান আর্মির কাছ থেকে দুটি টাউনশিপ বুচিটং এবং মংডু, দুটি টাউনশিপ দখলে নেবার জন্য সে দেশে দুটি টাউনশিপে বিমান হামলা চালিয়েছে, এবং সেই বিমান হামলার যেটি বিকট শব্দ সেটি বাংলাদেশের অভ্যন্তর অর্থাৎ টেকনাফের মানুষজন কেঁপেছে। অর্থাৎ টেকনাফের বেশ কয়েকটি জায়গা, যদি বলি জাজিমুড়া থেকে শুরু করে ওদিকে শাহবুদ্দিন, পুরো টেকনাফ কেঁপেছে। অনেকে মনে করেছেন যে স্থানীয় বাসিন্দারা একটা ভূমিকম্প চলছে, তবে না, যে মিয়ানমারের অভ্যন্তরে যে বিমান হামলা, সেই বিমান হামলায় মূলত বাংলাদেশের টেকনাফও কেঁপেছে। আমাদের সাথে কথা হয়েছে মূলত টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সাথে, তিনি জানিয়েছেন যে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন সীমান্তের এপারে তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে। পাশাপাশি বিজিবি এবং কোস্টগার্ড সহ স্থানীয় প্রশাসন তারা এই ব্যাপারে সজাগ সতর্ক অবস্থানে রয়েছে। তবে বলে রাখছি, প্রায় 7 মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলা এই সংঘাত একেবারে শান্ত ছিল। 7 মাস পরে গতকালকে আবারও সেদেশে বিমান হামলা চালিয়েছে সেদেশের জান্তা বাহিনী অর্থাৎ বিমান বাহিনী। আমরা সে খবর পেয়েছি। সারা। তারেক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী তারেক হায়দার। টেকনাফ সীমান্তের আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধের আরও একটি মামলায় আসামি হতে যাচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। চলতি মাসের শেষ সপ্তাহেই এই মামলার তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ সরকারের সময় শরিক দলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসে তার দায়িত্বকালেই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন ইনু। পরে 30 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 10 বছরের কারাদণ্ড দেন। তবে সেখানেই শেষ নয়। এবার 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলাতেও আসামি হতে যাচ্ছেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটরের দাবি, তদন্তে ওই ঘটনায় ইনুর সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। শাপলা চত্বর অভিযানের সময় তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সংবাদ মাধ্যমে সম্প্রচার নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে কিছু গণমাধ্যমের কার্যক্রম বন্ধ ও ভাঙচুরের মাধ্যমে ঘটনাটি আড়াল করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ প্রসিকিউশনের। ওই রাতে 2টা টেলিভিশন চ্যানেলের সমস্ত মেশিনারি, সমস্ত অফিস তছনছ করে উনি ভাঙচুর করেছিল তার দুষ্কৃতিকারীরা, এবং যারা ভাঙচুর করেছিল তাদেরও আমরা চিহ্নিত করেছি, এবং কার নির্দেশে, অর্থাৎ তৎকালীন তথ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই এ মামলার তদন্ত প্রতিবেদন এবং ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আইডেন্টিফিকেশন আমরা প্রায় শনাক্ত করতে পেরেছি, এবং সেখানে আমাদের পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে এইটার তদন্ত প্রতিবেদন আমার কাছে দাখিল করা হবে। আমরা 20 তারিখে এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব, এবং ফরমাল চার্জ আমরা দাখিল করে দেব। শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত 61 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
নির্বিচারে গুলি করা হয়েছে এবং সেখানে আমরা প্রায় 61 জন হতাহতের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। মানিউল মারুফ, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সংসদের বাইরে সংস্কার কমিটি এবং ভেতরে সংবিধানের সংশোধনী কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরের সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, অর্থনীতির ভঙ্গুর পরিস্থিতির জন্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই। মোহন ইসলামের রিপোর্ট। গেল মঙ্গলবার সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয়, জানিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, এবারের বাজেটে 63টি নিত্যপণ্যে কর কমানো হয়েছে। বছরে $16 বিলিয়ন পাচার বন্ধে উদ্যোগ নিয়েছেন সংসদ নেতা তারেক রহমান। কোন মহল থেকে নেয় এবং এই গুরুত্বপূর্ণ তো বাজেট শুরু হওয়ার আগেও দাম বাড়ে নেয়, বাজেট পাশ হওয়ার পরেও দাম বাড়ে। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত, সেজন্য সরকার সিরিয়াস আছে। যে সরকারের ট্যাক্স কমিয়েছে, জানেন খাদ্যদ্রব্য সহ প্রয়োজনীয় 63টা আইটেমে কোনো ট্যাক্স বাড়ানো হয় না, 5% ছিল, গভর্নমেন্ট করেছে 0.। বাজেট পরবর্তী নৈশভোজ বাতিলের কারণও জানান তিনি। পরে কথা বলেন জুলাই সনদ নিয়ে, তুলে ধরেন বাস্তবায়নের রূপরেখা। সংস্কারের ব্যাপারে আলোচনা চলবে, আর সংশোধনের ব্যাপারে আমরা সংসদে কার্যকর করবো। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আজকে এই লাস্ট বক্তৃতা আপনি খেয়াল করছেন কিনা জানি না, আপনি যদি খেয়াল করেন তাহলে তার সর্বশেষ 5 মিনিট বক্তৃতা শুনবেন, লাস্ট 5 মিনিট তার শুনবেন, এবং উনি 1 ঘন্টা 43 মিনিট বক্তৃতা দিয়েছেন এই সকল বিষয়ে কথা বলতে গিয়ে। সর্বশেষ আপনি দেখবেন এটা আছে, কাজে এটা কোনো সমস্যা নেই, আমরা খুব দূরে নেই, আমরা একেবারেই কাছে আছি, একেবারে কাছে আছি। এই টাইম পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই বলেও দাবি করেন সরকার দলীয় এই চিফ হুইপ। একটা পৃথিবীতে একটি মাত্র দেশ, তার নাম বাংলাদেশ, প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই। মোহন ইসলাম, ৭১, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 36,000-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলছে। একই সাথে প্রাথমিকে 38,000-এরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আজ আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী এহসানুল হক মিলন জানান, দ্রুত সময় নিয়োগ দিতে পিএসসিকে চিঠি দেওয়া হবে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থবিরতা কাটল। শারমিনীরা রিপোর্ট। 2017 সালে জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিষয়ে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপর প্রধান শিক্ষক নিয়োগ আটকে যায়। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ 9 বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত, কেটে গেল নিয়োগ জটিলতা। এবার 36,000-এর বেশি শূন্য পদের বিপরীতে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পন্ন হলে আরও 38,400 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। বৃহস্পতিবার সচিবালয়ে যখন এমন খবর দিচ্ছিলেন মন্ত্রী, তখন সেখানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান, এর ফলে প্রাথমিকের নিয়োগের জট কেটে গেল। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং পদে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রাথমিক নয়, মাধ্যমিকের স্কুলে শিক্ষক সংকট আছে। শূন্য পদের বিপরীতে এই নিয়োগ শুরু করতে সরকারি কর্ম কমিশনকে চাহিদাপত্র পাঠানো হবে। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে, যে আপনি রিকোয়েজিশন তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকোয়েজিশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। মন্ত্রী আরও বলেন, এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে আইনি জটিলতা আছে, যা সমাধানে আদালতের রায়ের অপেক্ষায় সরকার। এগুলি আর শুনবেন না, শুনেছেন। শারমিন মীরা, ৭১, ঢাকা।
প্রায় এক যুগ পর এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে কেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ। শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যান বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে এবারও প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা শুরু হয় ঠিক সকাল 10টায়। প্রায় এক যুগ পর 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। 2697টি কেন্দ্রে অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। অভিন্ন প্রশ্নপত্র সহ পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে সহজ হয়নি, কঠিন হয়নি। একটু ভয়ে ছিলাম যে এবার তো সকল বোর্ডের একটা কোশ্চেনেই পরীক্ষা হবে, না জানি কোশ্চেন কেমন হয়, কতটুকু কঠিন হয়। এমসিকিউ একটু কঠিন হয়েছে আগের বছরের গুলা থেকে। সরকার কর্তৃক যে গৃহীত পদক্ষেপ অভিন্ন প্রশ্ন, এতে মেধার সঠিক মূল্যায়ন হবে। গত জুন মাসে হওয়ার কথা ছিল, সেটা 1 মাস পিছিয়ে জুলাইতে দিছে। একটু ভেঙে পড়ছিল, পরে আবার ওটা ঠিক হয়ে গেছে, যেহেতু সময় পাচ্ছে এজন্য আবার প্রস্তুতিটা ঠিক হয়ে গেছে। দোয়া করি এই সবাই ভালো রেজাল্ট করুক, কোনোভাবেই যাতে কোনো রকম কোনো ল্যাকিংস হলে প্রিন্সিপাল যেমন সবাইকে অর্ডার করতে পারে, আমার দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে, আমি সেই চেষ্টা করেছি। বোর্ড চেয়ারম্যানও বলছেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। নকল, প্রশ্ন ফাঁস সহ সব ধরনের অপকর্ম ঠেকাতে তৎপর রয়েছে সরকার। অন্য যে কোনো বারের চেয়ে এই বছরের আয়োজনটা মনে হচ্ছে অনেক পরিচ্ছন্ন, অনেক সুন্দর এবং সহযোগিতাপূর্ণ। এই বছর খাতার পরিমাণ, উত্তরপত্রের পরিমাণ, সময় দুটার মধ্যে একটা ভালো কম্বিনেশন হবে আমার বিশ্বাস, ফলে এখানে মূল্যায়নটা ভালো হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন। তবে এবারও উল্লেখযোগ্য সংখ্যক নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না। প্রায় 5.5 লাখ শিক্ষার্থী পরীক্ষার বাইরে রয়েছেন। গত বছর এই হার ছিল 29% বেশি, যা এক বছরের ব্যবধানে বেড়ে প্রায় 36% পৌঁছেছে। জুলিয়া তানহা, 71, ঢাকা। কলেজ কর্মচারীর প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি বগুড়ার মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজের 10 শিক্ষার্থী। তারা জানান, কলেজের নির্ধারিত সময় তারা ফর্ম পূরণ করতে পারেননি। পরে কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন দায়িত্ব নিয়ে তাদের ফর্ম পূরণে টাকা জমা নেয়। কিন্তু নির্ধারিত সময় প্রবেশপত্র আসেনি, খুঁজে পাওয়া যায়নি শাওনকেও। এ নিয়ে কলেজের অধ্যক্ষ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসএম আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন। এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের নির্ধারিত সময় শেষ হলেও ফর্ম পূরণ করতে পারেনি ওই 10 শিক্ষার্থী। পরে অতিরিক্ত টাকার বিনিময়ে বগুড়ার মাহি সারোয়ার ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন মানবিক বিভাগের 10 শিক্ষার্থীকে ফর্ম পূরণের আশ্বাস দেন। তাদের কাছ থেকে 4,000 থেকে 5,500 টাকা করে আদায় করে সাব্বির। পরে গত 24 জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই 10 শিক্ষার্থীকে জানানো হয় দেরিতে ফর্ম পূরণ করায় তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন আসতে কিছুটা সময় লাগবে। টাকা নেওয়ার পরে ওই আমাদেরকে বলতেছে যে, আমরা তখন বলছি যে আমাদের অ্যাডমিট কখন দিবেন, রেজিস্ট্রেশন কখন দিবেন, ঘুরাচ্ছে খালি। তো ঘুরাতে গতকালকে আসেও ওই বলতেছে না আমি পারবো না। 24 তারিখ থেকে অ্যাডমিট দেওয়া শুরু হয়। আমি 25 তারিখে কলেজে আসি আমি অ্যাডমিট কার্ড নেওয়ার সংগ্রহ করার চেষ্টা করলে ও আমাকে বলে, তুমি তো দেরি তো করছো, এজন্য তোমার একটু টাইম লাগবে। 1-2 দিন আমার থেকে টাইম চাই। 1-2 দিন যায়, 28 তারিখে বিদায় অনুষ্ঠান হয়ে যায়। বিদায় অনুষ্ঠানও আমাকে দেয়নি, যে 30 তারিখের কথা বললো। 30 তারিখে যাওয়ার পর বললো 1 তারিখের কথা। তারপর থেকে ও মনে করেন ফোন অফ। এদিকে বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও ভুক্তভোগী শিক্ষার্থীদের কেউই প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাননি। আর বুধবার থেকেই মুঠোফোন বন্ধ করে পালিয়ে যায় শাওন। আমার ছেলের জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া মানে অনেক কিছু হারিয়ে যাওয়া।
কারণ এই বছর তার ফিরে পাবে না। এই জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষ, আর এর বিচার আমি চাই, সঠিক সুস্থ বিচার চাই আমি। এদিকে কলেজের অধ্যক্ষ বলছেন, এই ফর্ম পূরণের ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কিছু জানে না। এখন তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওর বিরুদ্ধে আমরা মানে চূড়ান্ত একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। আমাদের কলেজে এরকম কর্মকাণ্ড ইতিপূর্বে কখনোই ঘটেনি। এবছর মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় 3 বিভাগে 600 শিক্ষার্থী অংশ নিয়েছেন। আল ইমরান, 71। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় 20 বছর পর এই ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, 2006 সালে সর্বশেষ ভিসা নীতি হয়েছিল বাংলাদেশের। চূড়ান্ত খসড়ার ওপর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যে মতামত দেবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কার্যক্রম পরিচালনা করবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নতুন ভিসা পলিসিতে 34 টাইপ ক্যাটাগরি করা হয়েছে। এখন আমরা যে মোটামুটি যে কম্পিউটার সিস্টেমে যাচ্ছি, তাতে আর লোকজনের আসা যাওয়া আর পাসপোর্ট নম্বর আর চেহারা আর এই ফিঙ্গারপ্রিন্ট লুকানোর কোনো বুদ্ধি নাই। ফলে এগুলো এখন খুব কুইকলি অ্যাসেম্বল করতে পারে। তুমি আমার 5 টাকা দাও, আমি তোমার 5 টাকা দেবো। এখন দেখলাম যে না, ও যদি 1 টাকা দেয় ভালো, আমি 10 টাকা দিতে রাজি আছি, কারণ ও যদি আমার এখানে আসে তাহলে আমার সুবিধা বেশি। এখন তার যদি আমি যে আপনার এই বাংলাদেশে একজনের পত্র লাগবে, আগে এগুলো চাহিদা ছিল, তারপরে বহু রকমের ফ্যাকড়া ছিল, তো ওই করে করে ভিসা পাইতে পাইতে ওর যে আসার উদ্দেশ্য শেষ হয়ে যেত। এখন সেটাকে আরও সহজ করা হচ্ছে, যাতে বিদেশিরা কুইকলি আসতে পারে। কারণ আমাদের দেশে তো অত পুঁজি নাই, এই পুঁজিটা আসবে যত বাইরের থেকে ইনভেস্ট হবে তত। পরাজিত অপশক্তি হীন স্বার্থে দেশে বিভেদ ও বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সকল নাগরিকের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। 2026-27 বছরকে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। এ উপলক্ষে সকালে সচিবালয়ে আয়োজিত সভায় তিনি বলেন, নতুন প্রজন্মের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আশার আলোকবর্তিকা। তার সাহিত্য, কর্ম, চিন্তা, দর্শন, জীবনবোধ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। আমরা নজরুলের গান করি, গানের মাধ্যমে আমরা নজরুলের বাণী প্রচার করার চেষ্টা করি। প্রেম দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 বছরকে নজরুল বর্ষ ঘোষণা করেছে সরকার। নতুন প্রজন্মের মাঝে নজরুল চেতনা ছড়িয়ে দিতে বছরব্যাপী নেওয়া হয়েছে বর্ণাঢ্য কর্মসূচি। নজরুল গবেষক, সঙ্গীত শিল্পী ও অনুরাগীদের নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। নজরুল চেতনা বিশ্বময় ছড়িয়ে দেবার পরামর্শ দেন তারা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যাতে কাজী নজরুল ইসলামের সঠিক জীবনটা যেন সকলে। নজরুল বর্ষ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত ও লোগো উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে বক্তব্যে তারেক রহমান বলেন, পরাভূত জাতির ভাগ্য আকাশে নজরুল ছিলেন অবিস্মরণীয় নাম। যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজও অনুপ্রেরণা। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি আমাদের অনুপ্রেরণা। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান ছিল অনুপ্রেরণার প্রবল উৎস। তেমনি আমাদের সকল আন্দোলন সংগ্রামে তার সৃষ্টিশীলতাই হয়ে ওঠে প্রতিবাদ প্রতিরোধের মূল ভাষা। জানান, নজরুলের সাহিত্য, কর্ম, চিন্তা, দর্শন মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে তার সরকার। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা, দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন, প্রজন্ম থেকে প্রজন্ম তরে। পরাজিত অপশক্তি বিভেদের অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করে সরকার প্রধান বলেন, দেশের শান্তি ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে তার সরকার। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ।
বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আপনাদের সকলের সহযোগিতায় সরকারের পক্ষে সম্ভব সেটিকে নিশ্চিত করা। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন। মানবাধিকার কমিশন নিয়ন্ত্রণ করলে সরকারের জন্য তা আত্মঘাতী হবে বলে সতর্ক করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা শেষে একটি স্বাধীন মানবাধিকার কমিশন গঠনের দাবি জানিয়েছে টিআইবি। সভায় অংশীজনরা মানবাধিকার কমিশনের উপর সরকার ও আমলাদের প্রভাব কমানোর পরামর্শ দেন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। জাতীয় আন্তর্জাতিক মানদণ্ড, জাতীয় প্রত্যাশা, আন্তর্জাতিক মানদণ্ড। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬-এর খসড়া পর্যালোচনা করতে ধানমন্ডির মাইদাস সেন্টারে টিআইবির কার্যালয়ে এই পরামর্শ সভা। এতে ১৯টি সুপারিশ তুলে ধরেন অংশীজনরা। আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সবগুলো সরকারি কিন্তু এই প্রতিষ্ঠানটা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক বলেন, তাদের প্রস্তাবগুলো বাস্তবায়িত না হলে প্রমাণিত হবে দেশের স্বাধীন ও কার্যকর মানবাধিকার কমিশন প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছা নেই। ক্ষমতা চিরস্থায়ী কোনো ব্যবস্থা নয়। সতর্ক করে তিনি বলেন, অকার্যকর প্রতিষ্ঠানের নেতিবাচক ফলাফল ক্ষমতাসীনদেরই ভোগ করতে হয়। জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয় না এমন একটা কমিশন যেটি অকার্যকর, যেটা সরকারের নিয়ন্ত্রণাধীন, সরকারের কর্তৃত্বের বাইরে কিছু করতে পারবে না, সেটা সরকারের জন্য বিড়ম্বনাজনক হবে, সরকারের জন্য আত্মঘাতী হবে। কারণ আমি রিপিট করতে চাই যে বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরা আছেন। তারা সেই ইতিহাস কেন, সেই অভিজ্ঞতা কেন ভুলে যাবেন? আমরা মনে করি না এটা ভুলে যাবেন। তারা এটা গুরুত্ব সহকারে নেবেন। সেটা যদি ভুলে যান তাহলে এটা বাস্তবতা, আমাদেরকে সেটা হয়তো সেই বাস্তবতার মধ্যে থাকতে হবে, কিন্তু আমরা সেটা মেনে নেব না। সরকারের ভেতরে পরিবর্তন বিরোধী শক্তি সবসময় সক্রিয় থাকে বলেও সতর্ক করেন ইফতেখারুজ্জামান, যার প্রতিফলন মানবাধিকার কমিশন আইনের খসড়ায় দেখা গেছে। প্রতিরোধক শক্তি আছে সরকারের ভিতরে, পরিবর্তনের বিরুদ্ধে শক্তি সরকারের ভিতরে আছে। সেটা রাজনৈতিক শক্তি যেরকম, কিন্তু তার চেয়ে অনেক সময় প্রভাবশালী শক্তি আমলাতন্ত্র, যেটার প্রতিফলন কিন্তু আমরা এই খসড়ার মধ্যে দেখতে পাই। পুরো জিনিসটাকে আপনারা বিশ্লেষণ করে, যে কোনো একজন সাধারণ চোখে যদি বিশ্লেষণ করেন, পুরো বিষয়টা আসছে আমলাতন্ত্রকে, এবং সেটা পোশাক এবং পোশাকের বাইরে আমলাতন্ত্র অভিযোগ। সাময়িক সুবিধার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে কেন ধ্বংস করা হয় তা নিয়ে প্রশ্ন তোলেন টিআইবির এই কর্মকর্তা। রাষ্ট্রকে এরকম গণতন্ত্রের থেকে মানে বছরের পর যুগের পর যুগ ধরে পিছনে ঠেলে দেওয়া হয়েছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীর খুব কম দেশে আছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। ওই কথাটা বলছি। এডিস মশা মারতে এবার ট্যাবলেট ব্যবহার করবে সরকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডেঙ্গুতে কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল ছাড়তে পারবে না বলেও নির্দেশনা দেন তিনি। আশ্বাস দেন, ডেঙ্গু পরীক্ষায় রিয়েজেন্টের কোনো অভাব হবে না। হিমেল মাহবুবের রিপোর্ট। চলতি বছর 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে 1,14,160 জন হাসপাতালে ভর্তি। মারা গেছে 719 শিশু। হামের সংক্রমণের সাথে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়েছে ডেঙ্গু। চলতি সপ্তাহে দেশে 800-র বেশি রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন 6 জন। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে ট্যাবলেট আনা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোস্কোপ সহ প্যাথোলজি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা জানান। ফ্লাইং মশাগুলি মারা আমাদের সহজ, বাট লার্ভা যেগুলি পানিতে হয় এগুলিতে স্প্রে করলে থাকে না, স্প্রেতে ডাইলিউট হয়ে যায়। সেইখানে একটা ট্যাবলেট বের হয়েছে, স্প্রে করতে হয়। সেটা বড় ডিচে কিন্তু করা যাবে না। ছোটো ছোটো জায়গায় যেখানে লার্ভা জন্ম হচ্ছে, হাঁড়ি পাতিলের মধ্যে, নারিকেলের শুকরার মধ্যে, টায়ারের মধ্যে, এইগুলিতে একটা মানে মেডিকেলি অ্যাগ্রিড ডিস্টেন্সে এগুলি দিলে লার্ভাগুলি মরে যায় ট্যাবলেট দিলে। আমরা গতকাল মিটিং করে এই ট্যাবলেটগুলো আগামী 7 দিনের ভিতরে আমরা জোগাড় করতেছি মারার জন্য। ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পুরোপুরি সুস্থ হওয়ার আগে কোনো রোগী হাসপাতাল ছাড়তে পারবেন না। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। একটা রোগীর জ্বর সেরে গেলেও প্লেটলেট ঠিক থাকলেও দেখা যায় বাড়িতে চলে যায়, গেলে 2-3 দিন পরে তার প্লাজমা লিকেজ হতে পারে, যে কোনো কারণে এটার প্রবলেম। সেইখানে আমরা বলেছি সিকিউরিটি গার্ড রাখতে হসপিটালে,
কোনো রোগী 100% ডাক্তাররা নিশ্চিত না হওয়া পর্যন্ত হসপিটাল থেকে আমরা রিলিজ হতে দেব না। ডেঙ্গুর চিকিৎসা সরঞ্জামের কোনো ঘাটতি নেই বলেও আশ্বস্ত করেন স্বাস্থ্যমন্ত্রী। স্যালাইন, আইভি ফ্লুইড আমাদের হাতে অলরেডি কয়েক লক্ষ স্যালাইন আছে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। প্রকার স্যালাইন দরকার। ভোক্তা পর্যায়ে 12 কেজির এলপিজি সিলিন্ডারে ৩৫৭ টাকা কমিয়ে ১,৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা থেকে কমিয়ে ১,৮৮৫ টাকা নির্ধারণ করেছিল BERC। 12 কেজি সিলিন্ডারের মূল্য জুন 2026 মাসে ছিল ১৮৮৫ টাকা, যেটি জুলাই মাসে হবে ১৫২৮ টাকা। প্রতি 12 কেজিতে এখানে কমেছে ৩৫৭ টাকা। কোম্পানি বিক্রি করবে ১৪৩৩ টাকায়, পাইকারি বিক্রি করবে ১৪৮৩ টাকায় এবং খুচরা বিক্রেতা বিক্রয় করবে ১৫২৮ টাকায়। সদ্য বিদায়ী অর্থ বছরের শেষ মাস জুনে রেকর্ড ৫০,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। ফলে সব মিলিয়ে পুরো অর্থ বছরে এসেছে ৪,১০,০০০ কোটি টাকা। আর চূড়ান্ত হিসাবে যা দাঁড়াতে পারে ৪.৫ লাখে। ১.৫% আয় বাড়ার পরও ঘাটতি থেকে যাবে ৮৩,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, নতুন অর্থ বছরের লক্ষ্যমাত্রা পূরণে ডিজিটাইজেশন সহ কার্যকর উদ্যোগ নিতে হবে শুরু থেকেই। আরও জানাচ্ছেন মইনুল হাসান। উন্নয়নের অক্সিজেন বলা হয় রাজস্বকে, যা নিয়ে বহু বছর ধরেই অস্বস্তিতে বাংলাদেশ। কখনো রাজনৈতিক অস্থিরতা, কখনো বা বৈশ্বিক সংকটে ব্যবসা বাণিজ্য থেমে যাওয়ায় ব্যাহত হয় আদায় কার্যক্রম। তবে সেসব ছাপিয়ে প্রথমবারের মতো এক অর্থ বছরে ৪ লাখ কোটি টাকা আয়ের রেকর্ড গড়ল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বলছে, প্রাথমিক হিসাবে আদায় হয়েছে ৪,১০,০০০ কোটি টাকা, যা আরও ১০,০০০ কোটি টাকা বাড়তে পারে চূড়ান্ত হিসাব শেষে। রাজস্ব আয়ের এই রেকর্ডের পেছনে বড় ভূমিকা ছিল সবশেষ মাস জুনের, কারণ একক মাস হিসেবেও আদায় হয়েছে ৫০,০০০ কোটি টাকা। অবশ্য সবচেয়ে কম আদায় ছিল আগস্টে, মাত্র ২৭,০০০ কোটি টাকার কিছু বেশি। বিশ্লেষকরা মনে করেন, এই অর্জনে ভর করে নতুন পরিকল্পনা সাজাতে হবে এনবিআরকে। ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি এবং বিজনেস ফ্রেন্ডলি গ্রোথ সাপোর্টিং রেভিনিউ পলিসি এবং রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা, এটা আমি মনে করি নতুন চেয়ারম্যান মহোদয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তথ্য অনুযায়ী বছর ব্যবধানে এনবিআর এর আয় বেড়েছে ৩৯,৫০০ কোটি টাকা বা ১.৫%। এই সময়ে মোট আয়ের ২/৩ এসেছে পরোক্ষ করের মাধ্যমে, আর সবচেয়ে বেশি ১,৫৬,০০০ কোটি টাকা এসেছে মূসক থেকে। ৪৩,০০০ কোটি টাকার ঘাটতি ছিল আয়কর ও ভ্রমণ করে। এক দশকের উপর আমাদের ট্যাক্স রিফর্ম পেন্ডিং হয়ে আছে, বিভিন্ন ধরনের পলিসি রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, টেকনোলজি বেসড রিফর্ম। তো সেই রিফর্মগুলো চালু হতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি যে চেয়ারম্যান বা রাজনৈতিকভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ বিভিন্ন ধরনের অনীহা এবং অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার এক ধরনের প্রবণতার কারণে এগুলোকে ডিজিটালাইজেশনে যাওয়া যায়নি। আমরা দেখতে চাইবো যে এনবিআর এর নতুন চেয়ারম্যান মহোদয় লক্ষ্য ঠিক করে কিভাবে ডিজিটালাইজেশনের দিকে যান। এমন বাস্তবতায় নতুন অর্থ বছরের লক্ষ্য অর্জনে এনবিআরকে বাড়তি আদায় করতে হবে প্রায় ২ লাখ কোটি টাকা। মইনুল হাসান, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।